গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা আনসার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে ইতিহাসের ক্লাস, এবং আজকে আমরা ইতিহাস থেকে যে ডিটেলস এবং এমসিকিউ একই সঙ্গে আলোচনা করছি সেই ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 4। আমরা এর আগে দেখবে 3টি ক্লাস নিয়েছি এবং সেখানে ষোড়শ মহাজন পদ, হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য আলোচনা করেছি। এবং আজকের আলোচ্য বিষয় ঠিক তারপর থেকেই তোমরা যারা ক্লাসে আছো, আমার ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল 7টা থেকে দা ওয়ে অফ সলিউশন। আমাদের আরো অনেক ক্লাস হয়, বিভিন্ন চ্যানেলে হয়, একটু খেয়াল রাখতে হবে। তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো, সেখানেও কিন্তু আমরা প্রত্যেক ক্লাসের লিংক নোটিফিকেশন দিয়ে থাকি। পাশাপাশি আমাদের TWS একাডেমি নামে অ্যাপ রয়েছে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে আমরা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন কোর্স কিন্তু করাচ্ছি, সেটা WBPKP, WBPSC, SSC, WB টেট, রেল, NM, GNM বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কিন্তু দেওয়া হচ্ছে। বর্তমান যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBPKP ফাউন্ডেশন ব্যাচ, SSC GD ফাউন্ডেশন ব্যাচ, NTPC গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, পাশাপাশি আপার প্রাইমারি ব্যাচ, আমাদের রাজ্যের গ্রুপ সি ব্যাচ, সেগুলো কিন্তু করানো হচ্ছে। প্রয়োজন যদি হয় অবশ্যই তুমি জয়েন করতে পারো। তো আমরা আজকে আলোচনা করব সাতবাহন সাম্রাজ্য নিয়ে। তো গত ক্লাস আমরা শেষ করেছিলাম মৌর্য বংশ, মৌর্য সাম্রাজ্য। শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ, তাকে হত্যা করছে পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পুষ্যমিত্র শুঙ্গ অল্প কয়েক বছর রাজত্ব করছে, তারপর তার পুত্র অগ্নিমিত্র, তারপর বাসুদেব কান্ন বলে একজন আসবে, তিনি শুঙ্গ বংশের শেষ রাজা হচ্ছে ভবভূতি, তাকে হত্যা করে নতুন একটা বংশ শুরু করবেন, কান্ন বংশ। ঠিক আছে, তো সেই বংশও আবার 45 বছর মতো রাজত্ব করবে। তারপর আমরা দেখব সাতবাহনরা সেই জায়গাটা দখল করবে। খুব সংক্ষিপ্ত কয়েকটা ইনফরমেশন ওখানে আছে, যার কারণে আমি এখানে রাখিনি। সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো সাতবাহন সাম্রাজ্য থেকে বেশ কয়েকটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসে, সেইগুলো তো অবশ্যই আলোচনা হবে। তোমরা প্রথম প্রশ্নের অ্যান্সার দেবে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বা প্রতিষ্ঠাতা কে? শিবক, গৌতমীপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী, দ্বিতীয় সাতকর্ণী। সাতবাহন সাম্রাজ্যে বা এই বংশে তুমি অনেক সাতকর্ণী দেখবে, সাতকর্ণী অনেকগুলো আছে। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমুখ, কোথাও কোথাও দেখবে শ্রীমুখ লেখা বা শ্রীমুখ লেখা। তো বিষয়টা হচ্ছে এই ব্যক্তিগুলো একই, শ্রীমুখ, শ্রীমুখ, শ্রীমুখ একই ব্যক্তি। তো এই সাতবাহন সাম্রাজ্যের যদি আমরা মানচিত্রের অবস্থানটা দেখে নিই, ভারতের বর্তমান মানচিত্রের সাপেক্ষে আমরা যদি দেখি, এই যে লাল করে অংশটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের সেই সময়কার সীমা। এটা হচ্ছে সাতবাহন এমপি, অর্থাৎ বর্তমান মধ্য ভারত তুমি বলতে পারো, যেখানে মহারাষ্ট্র, কিছু অংশ গোয়া, এখানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা কিছু অংশ এর মধ্যে পড়ছে। তো সাতবাহন বংশের বংশ তালিকা আমরা যদি দেখি, সাতবাহন বংশের যদি আমরা প্রশ্ন করি যে এই বংশের প্রতিষ্ঠাতা শ্রীমুখ বা শ্রীমুখ, তারপর কাঠ বা কৃষ্ণ, প্রথম সাতকর্ণী, দ্বিতীয় সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, তার সময়কালটা এখানে আমরা পাচ্ছি 106 থেকে 130 খ্রিস্টাব্দ, এটা কিন্তু খ্রিস্টের পরে চলে এসছে। ঠিক আছে, এবং তোমরা আরেকটা ইনফরমেশন পাচ্ছ যে কুষাণ যুগটাও কিন্তু সমসাময়িক, প্রায় সমসাময়িক সাতবাহন সাম্রাজ্যের। তো এখানে সাতবাহন বংশের এই গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে এই বংশের শ্রেষ্ঠ রাজা। যদি প্রশ্ন আসে যে সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়, উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী। তারপর বশিষ্ঠপুত্র কুলাময়ী, শিবাশ্রী সাতকর্ণী, শিব স্কন্দ সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী, তিনি হচ্ছেন এই বংশের শেষ রাজা।
তো ঐতিহাসিক বিভিন্ন উপাদান আমরা পেয়েছি, বিভিন্ন শিলালিপি পেয়েছি এই বংশের ইতিহাস সম্পর্কে। পুরাণে প্রথম সাতকর্ণী গৌতম সাতকর্ণীর মধ্যে সময়ের ব্যবধান ছিল 1 শতাব্দী বলা হচ্ছে, অর্থাৎ প্রথম সাতকর্ণীর থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর মধ্যে 100 বছরের ডিফারেন্স ছিল বলে উল্লেখ করা হয়েছে, এবং এই ব্যবধানে 19 জন শাসক ছিল বলে উল্লেখ করা হয় যদিও, এবং এটা ঐতিহাসিক সত্যতা এক্ষেত্রে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো এই একটা বংশ তালিকা তোমরা পাচ্ছ সাতবাহন সাম্রাজ্যের। সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে আমরা যদি কিছু ইনফরমেশন দেখি, যে পুরাণে সাতবাহনদের অন্ধ্র বংশ জাত বলা হয়েছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ যেটা বা অন্ধ্রভিত্ত বলা হয়। সাতবাহনদের আদি বাসস্থান বলা হচ্ছে মহারাষ্ট্র। সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠানপুর বা পৈঠান, বর্তমানে যেটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় পড়ছে, এটাই ছিল তাদের রাজধানী। সাতবাহনরা জাতিতে ছিল ব্রাহ্মণ। রানী নাইনিকা তার স্বামী প্রথম সাতকর্ণীর কীর্তি কাহিনী খোদাই করেন নানাঘাট শিলালিপিতে। এখানে কিন্তু হলুদ করে মার্ক করে দিয়েছি আমি। এই নানাঘাট শিলালিপি কে লিখেছেন, কার সম্পর্কে লিখেছেন, এই বিষয় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে নানাঘাট শিলালিপি থেকে আমরা কোন রাজার ইতিহাস জানতে পারি, বা নানাঘাট শিলালিপি রচয়িতা কে? উত্তর কি হবে? রানী নাইনিকা এই নানাঘাট শিলালিপি রচনা করেছেন, এবং এটি তার স্বামীর সম্পর্কে লেখা। তার স্বামীকে প্রথম সাতকর্ণীর কীর্তি কাহিনী এই লিপিতে লেখা আছে। এবং নানাঘাট লিপিতে বা নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীকে দক্ষিণা পথপথী বা অপ্রতিহত চক্র উপাধি আছে বলে বলা হয়, বা এই উপাধি তিনি গ্রহণ করেন বলে উল্লেখ করা হয়েছে এই লিপিতে। অনেক সময় প্রশ্ন আসে যে দক্ষিণা পথপথী কাকে বলা হয়, এটা প্রথম সাতকর্ণী অনেক সময় প্রশ্ন আসে। তো এখানে আমরা আর একটা পয়েন্ট দেখো, খুব বেশি ইনফরমেশন নেই, অল্প কয়েকটি ইনফরমেশন আছে। শ্রেষ্ঠ সাতবাহন রাজ কে ছিল? গৌতমীপুত্র সাতকর্ণী। তার সম্পর্কে আমরা জানতে পারি নাসিক লিপি থেকে। এই নাসিক লিপি বা নাসিক প্রশস্তি, এটা থেকে আমরা জানতে পারছি গৌতমীপুত্র সাতকর্ণী। এই নাসিক লিপি বা নাসিক প্রশস্তি রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছে গৌতমী বলশ্রী, যিনি হচ্ছেন গৌতমীপুত্র সাতকর্ণীর মা বা মাতা। গৌতমী বলশ্রী তিনি নাসিক প্রশস্তি রচয়িতা। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। এবং সাতবাহন বংশের সর্বশেষ প্রধান রাজা হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। যজ্ঞশ্রী সাতকর্ণীর মুদ্রায় জাহাজের চিত্র পাওয়া গেছে, এবং তিনি দার্শনিক নাগার্জুনের পৃষ্ঠপোষকতা করেন বলেও এখানে ইতিহাসে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। সাতবাহন যুগে তাদের রাষ্ট্রীয় ভাষা বা সরকারি ভাষা ছিল প্রাকৃত, এবং সাতবাহন রাজা হাল বা হল প্রাকৃত ভাষায় 700টি গাথা বা গাথা সপ্তশতীর সংকলন করেছেন। ছোট্ট ইনফরমেশন, খুব বেশি লম্বা চড়া ইনফরমেশন আমি এখানে রাখিনি, তোমরা একটা ধারণা পাচ্ছ। এবং এই জায়গা থেকে আমরা কি ধরনের কোশ্চেন পাবো পরীক্ষায় দেখে নাও। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তাহলে শিমুখ। এখানে আমরা অপশনে এ করব। পরবর্তী কোশ্চেনে আসবো, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। কোশ্চেনগুলো অবশ্যই লিখে নিতে পারো, বা এই নোটটা লিখলেই এই কোশ্চেনগুলো এর মধ্যে পেয়ে যাবে তুমি। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। সাতকর্ণী হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। নানাঘাট শিলালিপি থেকে নিম্নের কোন রাজার সময়কাল জানা যায়? কোশ্চেন নাম্বার 3 বলো। নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সময়কাল আমরা জানতে পারি? শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী নাকি দ্বিতীয় সাতকর্ণী? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে। নানাঘাট শিলালিপি থেকে আমরা প্রথম সাতকর্ণীর ইতিহাস পাচ্ছি, এবং কে লিখেছেন এটা? রচয়িতাকে প্রত্যেকে বলবে। রচয়িতা দেখো, পড়তে পড়তে কিন্তু টোটালটা তোমার মনে থেকে যাবে। রানী নাইনিকা, তার স্ত্রী।
পরবর্তী প্রশ্ন আসবো, নাসিক লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? নাসিক লিপি, তাহলে আগেরটা কি ছিল? নানাঘাট, পরেরটা হচ্ছে নাসিক লিপি। দুটো কিন্তু একই রকম এবং এইটা কিন্তু অনেক সময় আমাদের কনফিউজ করে দেবে পরীক্ষায়। কোশ্চেনগুলো প্র্যাকটিস করা থাকলে আশা করি আর সমস্যা হবে না। নাসিক লিপি, এটা সম্পর্কে আমরা জানতে পারি গৌতমপুত্র সাতকর্ণী সম্পর্কে। এই লিপি থেকে গৌতমপুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারছি এবং গৌতমী বলশ্রী তার বা এটি লিখেছেন। সাতবাহন বংশের শেষ রাজা কে ছিল? সাতবাহন বংশের শেষ রাজা কে ছিল বলো? সেমুখ, গৌতমপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী নাকি যজ্ঞশ্রী সাতকর্ণী? সঠিক উত্তর কি হবে? সাতবাহন বংশের শেষ রাজা ছিল যজ্ঞশ্রী সাতকর্ণী। এটা কিন্তু নোট করতে হবে। সাতবাহন যুগের সরকারি ভাষা কি ছিল, অর্থাৎ তাদের সরকারি ভাষা কি ছিল? কোশ্চেন নাম্বার 6, বলো সাতবাহন যুগের সরকারি ভাষা কি ছিল? উত্তর হবে প্রাকৃত। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। সাতবাহন বংশের সীসার মুদ্রা ছিল নিম্নের কোনটি? সাতবাহন বংশে সীসার মুদ্রা প্রচলিত ছিল এবং সেটির নাম কি? উত্তর কি হবে এখানে? সীসার মুদ্রার নাম ছিল হচ্ছে পটিন। মনানিস্ক এগুলো তোমরা পাচ্ছ বৈদিক যুগে। অজন্তা ইলোরার গুহা নির্মাণের কাজ শুরু হয় কোন বংশের সময়কালে? এটা প্রশ্ন হচ্ছে কোন বংশের সময়কালে শুরু হয়। অজন্তা ইলোরা গুহা, যেখানে রাষ্ট্রকূটদের নিদর্শন বা অন্যান্য, এখানে তুমি বিভিন্ন নিদর্শন পাবে, বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের বিভিন্ন রকমের নিদর্শন, বিভিন্ন বংশের নিদর্শন এখানে পাবে, শুধু কিন্তু একটা নয়। তো অজন্তা ইলোরা গুহা নির্মাণের কাজ শুরু হয়, দেখবে এটা সাতবাহন যুগের সময়কালে শুরু হচ্ছে, ওই সমসাময়িক। পরবর্তী কোশ্চেন আসবো, নিম্নের কার মুদ্রায় জাহাজের চিত্র পাওয়া গেছে? অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে জাহাজের দ্বারা তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করত। শ্রীমুখ, গৌতমপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী, অপশন ডি যজ্ঞশ্রী সাতকর্ণী। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব? এখানে আমরা সঠিক উত্তর করব যজ্ঞশ্রী সাতকর্ণী। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 10, সাতবাহনদের আদি বাসস্থান কোথায় ছিল? সাতবাহনদের আদি বাসস্থান কোথায় ছিল? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান নাকি তামিলনাড়ু? আদি বাসস্থান ছিল মহারাষ্ট্র। নিম্নের কোন স্থানে সাতবাহনদের রাজধানী ছিল বলো? সাতবাহনদের রাজধানীর নাম কি? প্রতিষ্ঠানপুর, মগধ, কাশী, কুশল। সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠানপুর বা পৈঠান, নামটা কিন্তু মনে রাখতে হবে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? কোশ্চেন নাম্বার 12, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? তো এবার আমরা আলোচনা করব কুষাণ বংশ থেকে। কুষাণ যুগ এবং সাতবাহন প্রায় সমসাময়িক। কুষাণ বংশ এর প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম কথফিসিস
প্রথম কথফিসিস বা বিন কথফিসিস এর প্রতিষ্ঠাতা। নাম দেখে তোমরা বুঝতে পারছো এরা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত ছিল না। এদের ইতিহাসটা আমরা পাচ্ছি দেখো কুষাণ সাম্রাজ্য। তাহলে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আমরা কি জানবো? কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করছেন, শ্রেষ্ঠ রাজা শেষ রাজা, এগুলো তো প্রথমে আমরা জানবো। পাশাপাশি ইতিহাস কি বলছে এই বংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। কুষাণ ডাইনেস্টির যদি ছবি তোমরা দেখো, বর্তমান একটু আগে তোমরা দেখলে যে এরকম জায়গায়, তোমরা একটু আগে দেখলে যে এই জায়গাটা জুড়ে কিন্তু ছিল সাতবাহন। সাতবাহন সাম্রাজ্য আমরা এখানে দেখেছি, তাই তো? আর এই যে মানচিত্রটা তোমরা দেখছো, এই অর্থাৎ এই অংশটা, এই যে অংশটা আমরা দেখছি ইতিহাসে, এটাই ছিল কুষাণদের সাম্রাজ্যের বিস্তার। এটা হচ্ছে কুষাণদের সাম্রাজ্যের মানচিত্র, কুষাণ সাম্রাজ্যের। তো কুষাণরা বলা হচ্ছে এটা পল্লব বা পার্থিয়ানদের পরাভূত করে যারা আফগানিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের ভাগ্যনিয়ন্তা ছিলেন এই কুষাণরা, এবং কালক্রমে উত্তর এবং পূর্ব ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন তারা। ভারতের ইতিহাসে তারাই কুষাণ নামে পরিচিত। চৈনিক ঐতিহাসিক সুমাকিয়েন তার লেখা একটা সংকলিত ঐতিহাসিক দলিলের নাম হচ্ছে সিচি। পাশাপাশি ট্যানকু আরেকজন ঐতিহাসিক রচিত ছিয়েন হানসু, অর্থাৎ প্রথম হান বংশের ইতিহাস। এই ইতিহাস, এটা ঐতিহাসিক আমরা বিভিন্ন দলিল এইগুলো পাচ্ছি। এই সাক্ষ্য অনুযায়ী কুষাণরা বলা হচ্ছে যে মধ্য এশিয়ার ইউচি উপজাতির একটা শাখা, ইউচি উপজাতির শাখা, যারা আদিতে খ্রিস্টপূর্ব 2য় শতকে পশ্চিম চীনের টুনহুয়াং ও চিলিয়েন পাহাড়ের, যেটা বর্তমান চীনা তুর্কিস্তান, কানসু নিংশিয়াং প্রদেশ, এই মধ্যবর্তী অঞ্চলে তারা বসবাস করত। কুষাণরা হচ্ছে ইউচি জাতির শাখা, এটা কিন্তু পরীক্ষা আসে। এবং কুষাণ বংশের প্রতিষ্ঠাতা তাহলে প্রথম কথফিসিস, তারপর দ্বিতীয় কথফিসিস, তারপর আসবে প্রথম কনিষ্ক বা যাকে আমরা বলি কনিষ্ক। কনিষ্কের সময়কালটা আমরা 78 থেকে শুরু হচ্ছে 102 পর্যন্ত পাচ্ছি। এই কনিষ্ক হচ্ছে প্রথম কনিষ্ক। এখানে আগের পেজে আমরা যদি দেখি, প্রথম রাজা হচ্ছে প্রথম কথফিসিস। প্রথম কথফিসিস এই বংশের প্রতিষ্ঠাতা। তারপর আমরা দেখব দ্বিতীয় কথফিসিস। দ্বিতীয় কথফিসিস তিনি ছিল এই বংশের দ্বিতীয় রাজা। তারপর হচ্ছে প্রথম কনিষ্ক। এই কনিষ্ক আরো ছিল, যে কনিষ্কর কথা আমরা বলছি তিনি হচ্ছে প্রথম কনিষ্ক এই বংশের শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজা কুষাণ যুগের। প্রথম কনিষ্ক সম্পর্কে আমরা যদি দেখি, এখানে এইটাই একটু ইম্পর্টেন্ট, কনিষ্কের সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু পরীক্ষা আসে যে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে কনিষ্ক, কনিষ্ক তার সময় কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, তিনি কোন ধর্ম গ্রহণ করেন, তার সময় একটা বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংহিতি হয়, সেটা কত নম্বর, চতুর্থ বৌদ্ধ সংহিতি হয়। এবং কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক তিনি এখানে তার সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যে ঘটনাগুলো ঘটে সেখানে আমরা যদি একটু আলোকপাত করি, তো দেখা যাবে যে বৌদ্ধদের মধ্যে দুটো ভাগ হচ্ছে, একটা হিনজান, একটা মহাযান। একদল হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি উপাসনা করত, আর একদল হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি উপাসনা করতো না। যদি বেসিক পার্থক্য আমরা দেখি, তারা গৌতম বুদ্ধের আদেশ নির্দেশ পালনে বিশ্বাসী ছিল। তো এইভাবে দুটো ভাগ হয়। কুষাণ সম্রাট কনিষ্কের রাজ্য সীমা আমরা যদি দেখি, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে সাঁচি, সাঁচি কোথায়, মধ্যপ্রদেশ, পূর্বে বারাণসী থেকে মতান্তরে বিহার, পশ্চিমে সিন্ধুনাথ পর্যন্ত একটা সুবিস্তৃত অঞ্চল তার দখলে ছিল। এবং বহির্ভারতে ব্যাকট্রিয়া, কাশগড়, ঘোটান, আরো অনেক জায়গা এখানে, যেটা বর্তমান চৈনিক সাম্রাজ্যভুক্ত বর্তমানে আছে, সেখানে ছিল তার
টোটাল এরিয়া আমরা ছবিতেও দেখেছি। এবং তার রাজধানী কোথায় ছিল, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কুষাণদের বা কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, যেটা বর্তমান পেশোয়ার। পেশোয়া প্রথম কনিষ্কের রাজধানী ছিল, এবং ওই সময় মথুরা এটা দ্বিতীয় রাজধানী হিসেবে স্বীকৃত হতো। কলহনের রাজতরঙ্গিনী এবং অন্যান্য সূত্র থেকে জানা যায় যে কাশ্মীর তার সাম্রাজ্যভুক্ত ছিল। অর্থাৎ কবি কলহন রচিত রাজতরঙ্গিনী, যেটা কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি, সেখানে বলা হচ্ছে যে কাশ্মীরটা তার দখলে ছিল। কার দখলে? কনিষ্কের দখলে ছিল। তো কুষাণ সম্রাট কনিষ্ক, যেখানে দেখা যাবে যে বৌদ্ধ ধর্মের ভারতীয়করণ করে, অর্থাৎ ভারতীয়করণ বলতে কি, যে ভারতের যে পরিবেশ, এখানকার মানুষদের যে চিন্তাধারা, তার সঙ্গে অনেকটা মিশিয়ে ফেলছেন, এবং যেটা বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার আরো সুবিধা হয়। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, এবং তিনি সমসাময়িক তার রাজসভায় প্রধান বিভিন্ন ব্যক্তিবর্গ ছিল। চিকিৎসার মধ্যে যেমন চরক ছিল, খুবই বিখ্যাত, সুশ্রুত ছিল, নাগার্জুন ছিল বৈজ্ঞানিক, তার প্রধান প্রহরী ছিল সংঘরক্ষ, বৌদ্ধ পণ্ডিত ছিল অশ্বঘোষ, যিনি বুদ্ধ চরিত রচনা করবেন। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়। তো গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম আমরা জানি, সেটা দুটো ভাগে ভাগ হয়। এখানে আমরা একটু ইনফরমেশন দেব যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন এটি কার সময় হয়? কুষাণ সম্রাট কনিষ্কের সময়। আমরা দেখব যে কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংহিতা অনুষ্ঠিত হয়। এটা কোথায় হয়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন এটি হয়েছিল কোথাও কোথাও বলা হচ্ছে কাশ্মীরে, ঐতিহাসিক বলছে কাশ্মীর, বা মতান্তরে জলন্ধর। কাশ্মীর, বা এখানে এটা অবলিক দিয়ে দিই, জলন্ধর বলে মনে করছেন অনেক ঐতিহাসিক। কাশ্মীর বা জলন্ধর এখানে কোথাও একটা হয়েছে, এবং এটা প্রায় 3 মাস ব্যাপী এই সম্মেলনটা চলে। এবং এই সম্মেলন সময়কালটা যদি দেখা হয়, কোথাও দেখা যাচ্ছে যে 78 বিসিতে, 78 এটি যেখানে তার সিংহাসন সময়কাল, আবার কোথাও বলা হচ্ছে যে প্রথম শতাব্দীতে, অর্থাৎ তার সিংহাসন সময়কালের মধ্যেই একটা হয়েছে, প্রথম শতাব্দী অনেকে বলছেন। এটা নিয়েও একটা মতভেদ বা ঐতিহাসিক সত্যতা পুরোপুরি পাওয়া যায়নি, মতবিতর্ক আছে। যেমন কাশ্মীর জলন্ধর নিয়ে আছে, আবার এটা 78 এডি বা কোথাও প্রথম শতাব্দী। এবং কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণকাল, যেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দ, এটা থেকে কিন্তু শকাব্দ শুরু হচ্ছে। এখানে আমরা যদি দেখি, এই 78 থেকে কিন্তু শুরু হচ্ছে শকাব্দ। শকাব্দ অনুসারে আমাদের ভারতের যে ন্যাশনাল ক্যালেন্ডার বা জাতীয় পঞ্জিকা, যেটা ধরা হচ্ছে এই সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণকাল, শকাব্দ থেকে জাতীয় ক্যালেন্ডারটা ধরা হয়, শকাব্দ অনুসারে আর কি। তাহলে কুষাণ সম্রাট কনিষ্কের সময়ে আমরা জানবো যে চতুর্থ বৌদ্ধ সংহিতা হয়, যেটা কাশ্মীর বা জলন্ধর মতান্তরে। এবং এই বৌদ্ধ সম্মেলনে কি হচ্ছে, এই বৌদ্ধ সম্মেলন গুরুত্ব হচ্ছে এটা যে এখানে বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বৌদ্ধরা হিনজান এবং মহাযানে ভাগ হয়ে যায়, দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে, হিনজান ও মহাযান। এই ভাগটা তাহলে কবে হয়? কুষাণ সম্রাট কনিষ্কের সময় হিনজান এবং মহাযান দুটো শাখায় ভাগ হয়ে যায়। অনেক সময় পরীক্ষা আসে যে বৌদ্ধ ধর্মের দুটি শাখা কি, হিনজান মহাযান, এটা আমরা মনে রাখবো। পাশাপাশি হিনজান সম্পর্কে আমরা যদি দেখি, হিনজানকে বলা হয় থেরবাদ। এটা গৌতম বুদ্ধ সম্পর্কে তাদের ধারণা কি, যে হিনজানপন্থীরা বুদ্ধকে একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করে, যিনি নিজে সাধনা করে নির্বাণ লাভ করেছেন। এদের লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত নির্বাণ অর্জন। এই হিনজানপন্থীরা ব্যক্তিগত নির্বাণ অর্জনের পরিপন্থী, মানে ব্যক্তিগত নির্বাণ অর্জনের টার্গেটটা হচ্ছে এদের প্রধান টার্গেট বা প্রধান লক্ষ্য।
এদের আদর্শ কি? ব্যক্তিগত শৃঙ্খলা, আত্মসংযমের মাধ্যমে মুক্তি অর্জনের উপর জোর দেওয়া। হিনজান বর্তমানে থেরোবাদ নামে পরিচিত, যেটা বৌদ্ধ ধর্মের একটি আধুনিক শাখা ধরা হয়। মহাযান, এখানে গৌতম বুদ্ধের সম্পর্কে কি ধরা হচ্ছে? মহাযানপন্থীরা বুদ্ধকে একজন স্বর্গীয় সত্তা বা দেবতা হিসেবে মনে করেন, যিনি তার অনুসারীদের নির্বাণ লাভের পথে সহায়তা করেন। এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য হচ্ছে বোধিসত্ত্ব লাভ করা, যেখানে ব্যক্তি সকলের মুক্তির জন্য কাজ করে। এদের আদর্শ করুণা এবং সমস্ত সংবেদনশীল জীবের মুক্তির জন্য কাজ করা মহাযান বৌদ্ধ ধর্মের মূলনীতি। এই শাখাটি চীন, জাপান, কোরিয়া, তিব্বতের মতো দেশে বেশি প্রচলিত। তো বৌদ্ধ এই মহাযান কথাটা কিন্তু বেশি প্রচলিত ধরা হচ্ছে। তো হিনজান মহাযান, এই দুটো বিষয় বোঝা গেল আশা করি। এটা কখন হয়? কুষাণ সম্রাট কনিষ্কের সময় হয়, চতুর্থ বৌদ্ধ সম্রাটে। তো কনিষ্কের পরে, এখানে বানানটা একটু ভুল আছে, প্রথম কনিষ্কের উত্তরাধিকারীগণ হচ্ছে বাশিষ্ক, হবিষ্ক, দ্বিতীয় কনিষ্ক, প্রথম বাসুদেব, দ্বিতীয় কনিষ্ক, দ্বিতীয় বাসুদেব উল্লেখযোগ্য। তাহলে অনেক জায়গায় দেখবে কুষাণ বংশের শেষ রাজা লেখা আছে বাসুদেব, সেটা আরো ডিটেলসে তুমি যদি দেখো, এই দ্বিতীয় বাসুদেব হচ্ছে কুষাণ বংশের সর্বশেষ রাজা। তার মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্থানীয় শাসকদের অধীনস্থ হয়ে পড়ে। কুষাণ বংশের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ইনফরমেশন জানলাম। কুষাণ বংশের প্রথম রাজা হচ্ছে প্রথম কথফিসিস, শ্রেষ্ঠ রাজাকে সম্রাট কনিষ্ক, এবং শেষ রাজা হচ্ছে দ্বিতীয় বাসুদেব। এটা মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 12, এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা কি হবে বলো প্রত্যেকে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, উত্তর হবে প্রথম কথফিসিস, এটা অলরেডি বলা হয়েছে। শকাব্দের প্রচলন হয় কোন সময়ে? এটা পরীক্ষা আসে। দেখো সব ইনফরমেশন যেগুলো বলা হয়েছে এর বাইরেও কোশ্চেন কিন্তু আছে এখানে, যেগুলো তোমার কাজে দেবে। শকাব্দের প্রচলন হয় 78 এডি, অর্থাৎ 78 খ্রিস্টাব্দে। ভারতীয় ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ বলে চিহ্নিত করা হয় নিম্নের কোন পুস্তককে? ভেষজ বিজ্ঞান, যেটাকে আমরা আয়ুর্বেদ বলে থাকি, আয়ুর্বেদ শাস্ত্রের বিখ্যাত বই হচ্ছে চরক সংহিতা, যার লেখক চরক। কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন? কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন? উত্তর হবে চরক। বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত কে রচনা করেছেন? উত্তর কি করবে? বসুমিত্র, অশ্বঘোষ, চরক, নাগার্জুন। সঠিক উত্তর হবে অশ্বঘোষ। সম্রাট কনিষ্কের প্রধান পুরোহিত কে ছিলেন? প্রধান পুরোহিত কে ছিলেন? উত্তর কি হবে বলো। কুষাণ সম্রাট কনিষ্কের প্রধান পুরোহিত ছিলেন সংঘরক্ষক। আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়? আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় সম্রাট চরককে। চরক, যিনি চরক সংহিতা লিখেছেন, তার রচিত বই কিন্তু চরক সংহিতা। কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? আর্যভট্ট, বরাহমিহির, নাগার্জুন নাকি চরক? সঠিক উত্তর হবে নাগার্জুনকে বলা হয় ভারতের আইনস্টাইন। গান্ধা শিল্পরীতির বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পরীতির বিকাশ ঘটে কোন যুগে? কোশ্চেন নাম্বার 20। সঠিক উত্তর কি হবে এখানে? গান্ধা শিল্পরীতি, যেটা ভারতীয় গ্রিক রোমান সংস্কৃতির মিশ্রণে বিভিন্ন মূর্তি নির্মাণ শিল্প তৈরি হয়, সেটাকে আমরা বলি গান্ধা শিল্পরীতি।
এটা তোমরা কোন যুগে পাবে, এটা হোমওয়ার্ক করবে, নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে কোন বংশ বলা হয়েছে ওটাই। ঠিক আছে, তো আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। তোমরা যারা ক্লাসে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে ক্লাসগুলো পেতে, এবং আমাদের TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা পেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। তাহলে আজকের ক্লাসে আমরা সাতবাহন সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি মনে করো সেশনটি ভালো, অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দেবে এবং ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, টাটা।